কারণটা কি তাকে খুঁজে বার করতেই হবে। আজ যখন সে রেগে গিয়েছিল তার হাত পা কাঁপছিল, কথা আটকে যাচ্ছিল, এক এক সময় মনে হচ্ছিল সে টোলে পড়ে যাবে। কিন্তু এত রাগ তো তার হওয়া উচিত নয়। ইপসা যাই বলুক, সে সুপ্রকাশের বোন, এটা তার ভুলে যাওয়া একদম উচিত হয়নি। না, তাকে এই রাগের কারণটা জানতেই হবে। সিগারেট ধরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 8টা বাজে, এখন উঠে পড়া উচিত। নিজের মনেই রৌদ্র বলে উঠল, বেটা ঘর যাও আবি, বহুত সোচ লিয়া। হাঁটতে হাঁটতে বাস স্টপে পৌঁছতেই বাস পেয়ে গেল। বাস বেশ খালি, 2-4 জন এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। টিকিট কেটে জানলার ধারের দিকে বসতেই সেই এক চিন্তা আবার তার মাথায় আছড়ে পড়ল। কেন কেন সে ইপসার ওপর এত রেগে গিয়েছিল? এখন তার মনে হচ্ছে আসল কারণটা সে খুঁজে পেয়েছে। যখনই সে সুপ্রকাশের বাড়ি গেছে, ইপসা ও তিস্তা, সুপ্রকাশের 2 বোন, কোনোদিন তাকে বিশেষ পাত্তা দেয়নি, কোনোদিন ভালোভাবে কথাই বলেনি। যেন রৌদ্র ওদের ক্লাসেরই নয়, একটু নিচু ক্লাসের, ওদের সঙ্গে মেলামেশার যোগ্য নয়, বিলো দি মার্ক। এই নিয়ে যদিও সে কোনোদিন সুপ্রকাশকে কিছু বলেনি, কিন্তু তার মনের মধ্যে একটা চাপা অভিমান, উষ্মা, একটা চাপ অনেক দিন ধরেই সে পুষে রেখেছিল। কই মিলি বা অনামিকা তো তার সঙ্গে কোনোদিন এরমভাবে কথা বলেনি। তারা তো রৌদ্রের সঙ্গে বেশ ভালোবাসার সঙ্গে, বেশ যত্নের সঙ্গে কথা বলে। তাহলে কি রৌদ্র আশা করেছিল ইপসা ও মিলি অনামিকার মতন তার সঙ্গে কথা বলবে? ইচ্ছা পূরণ হয়নি বলেই কি তার এত রাগ, এত রেগে গিয়েছিল সে? না, এই চিন্তা তাকে বেশ ভাবাবে, বেশ জ্বালাবে আজ। না, এইসব কথা ভেবে কোনো লাভ নেই, খামাখা নিজেকে কষ্ট দেওয়া। ছোড়ো ये सब बातें, आज की बात पुरानी, नए दौर से शुरू करो नई एक कहानी। বাড়ি পৌঁছে রৌদ্র দেখল গোটা বাড়ি অন্ধকার, শুধু বাইরের ঘরে আলো জ্বলছে। দরজা খুলতে সুই বলল, বাবার খুব জ্বর, মা জলপটি দিচ্ছে, বেশি কথা বলিস না। হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি, খেয়ে চুপচাপ শুয়ে পড়। আর হ্যাঁ, একটু আগে অম্বরদা এসেছিল, বলে গেল সুপ্রকাশদার খবর পাওয়া গেছে। সুপ্রকাশদা এখন পিলিভিতে গাড়োয়ালে। সেখান থেকে সুপ্রকাশদা চায়না যাবে মাও সেতুংয়ের সঙ্গে দেখা করতে। সুপ্রকাশদা আর কোনোদিন দিল্লি ফিরবে না। পিলিভিত থেকে ফোনে স্মৃতিদাকে একথা জানিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে রৌদ্র দেখল প্রায় 11:15 বাজে। শুবি, যা তুই শুয়ে পড়। বাইরে ঘরের দরজাটা আলতো করে ভিজিয়ে দিল। চেয়ারে বসে একটা সিগারেট ধরালো রৌদ্র। নিজের মনেই বলল, সুপ্রকাশ, তুঝে লাল সালাম ইয়ার, লাল সালাম। লোনাভালা, রৌদ্র, অনামিকা। মেঘলা আকাশ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, রাস্তায় কোনো লোকজন নেই। এক টুটা হুয়া আলোয় সব কিছু কেমন মিয়ানো। গোটা লোনাভালা শহর যেন ঘুমিয়ে আছে, কোনো কোলাহল নেই, কোনো পাখির আওয়াজ নেই। এখন সকাল 7টা। রৌদ্র সুটকেস নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ল। হোটেলের সিঁড়ি ভেঙে রাস্তার ধারে চলে এলো রৌদ্র। একটু এগিয়ে সামনের দিকে তাকাতেই রৌদ্র দেখল পাহাড়ের মাথায় এক টুকরো মেঘ জমে আছে। স্থির, একদম স্থির, শান্ত। পাহাড়কে আড়াল করে আছে ওই মেঘ। কোথাও কোনো শব্দ নেই, শুধু একটা ঝর্ণার আওয়াজ। চোখ তুলে তাকাতেই পাহাড়ের বাঁদিকে দেখতে পেল 2টো ঝর্ণার ধারা। উঁচু থেকে আছড়ে পড়ছে জল, আর পড়েই যাচ্ছে একই মনে, একই ছন্দে। অনেকক্ষণ ঝর্ণার দিকে তাকিয়ে থাকতে থাকতে রৌদ্রের মনে হলো, কিসের টানে ঝর্ণার জল ওপর থেকে নিচে নেমে যাচ্ছে? ঝর্ণার কি প্রাণ আছে? ঝর্ণার কি মন আছে? যদি প্রাণই থাকে তাহলে সেটি কেমন? যদি মন থাকে তাহলে সেই মনটিই বা কেমন? কেমন করে ঝর্ণা সবসময় এত উছল, এত দুষ্টু, এত পাগলপাড়া, এত বাবলি? ঝর্ণার নিশ্চয়ই কোনো মন নেই, কোনো হৃদয় নেই, তাই তো সে এমন ছুটতে পারে। ঝর্ণার নিশ্চয়ই কোনো পিছু টান নেই, তাই তো সে এত দুরন্ত। এইসব ভাবতে ভাবতে রৌদ্র দেখল তার চোখে জল, তার কান্না পাচ্ছে। কেন কান্না? তার তো কান্না পাওয়া উচিত না। সে তো একটা নতুন জীবন শুরু করতে চলেছে। অনামিকা তাকে পৃথিবী বিখ্যাত চিত্র পরিচালক হওয়ার জন্য সব ব্যবস্থা করে দিয়েছে। এমনকি আজ তার লোনাভালা থেকে পুনা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, যে গাড়ি তাকে নিয়ে ছুটবে পুনায়। আর অনামিকা আর তার ফিয়াঁসে ডাক্তার কৌশিক সরকার বেরিয়ে পড়বেন ব্যাঙ্গালোরের রাস্তায়। আগামী মাসে অনামিকার সঙ্গে ডাক্তার কৌশিকের বিয়ে। কথাবার্তায় মনে হয় সব পাকা, হয়তোবা রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে। না হলে অনামিকা ডাক্তার কৌশিকের সঙ্গে একই ঘরে রাত কাটালো কি করে? ভালো, খুব ভালো, তোমরা মেড ফর ইচ আদার। অনামিকা, তুমি সুখী হও, ভালো থেকো, আই উইশ ইউ গুড লাক। এইসব ভাবতে ভাবতে আবার ঝর্ণার দিকে তাকালো রৌদ্র।
অঝোর ঝরা ঝর্ণার জল গড়িয়ে পড়ছে। রৌদ্র নিজেকে প্রশ্ন করল, তার কি খুব কষ্ট হচ্ছে? তার কি মন খারাপ করছে? দিল্লি থেকে যখন বোম্বাইয়ের ট্রেন নিউ দিল্লি স্টেশন ছাড়ল, তখন এক মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠেছিল। সে কি ঠিক করল? তার পুনা ফিল্ম ইনস্টিটিউট যাবার সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের। বাড়ির কারোর এতে মত ছিল না। বাবা মা সকলের অমত ছিল। সুবি টুবি তারাও চায়নি দাদা তাদের ছেড়ে এত দূর চলে যাক। সুবি টুবির দাদা অন্তপ্রাণ। দাদা তাদের সঙ্গে থাকবে না সেটা তারা ভাবতেই পারে না। রৌদ্রের যাবার দুদিন আগে থেকে তারা প্রায় রৌদ্রের দিকে তাকাতেই পারছিল না। তাকালেই তাদের কান্না পেয়ে যাচ্ছিল। মা তো এমনিতেই চুপচাপ, ঠান্ডা। একবার শুধু রৌদ্রের হাত ধরে বলেছিল, বাবলু, তোর জন্য আমি খুব চিন্তায় থাকবো, সপ্তাহে সপ্তাহে একটা করে চিঠি দিবি। বাবা তো তার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন। শুধু একবার বলেছিলেন, বাবলু, আর একবার ভেবে দেখো, পুনা কি না গেলেই নয়। এইসব ভাবতে ভাবতে সুটকেসটা নিয়ে একটা গাছের তলায় বসলো রৌদ্র। কুলি টাইপের একটা লোক তাকে জিজ্ঞেস করলো রৌদ্র কোথাও যাবে কি না, যদি যায় তাহলে সে তাকে পৌঁছে দিতে পারে। রৌদ্র পকেটে হাত দিয়ে দেখলো তার মানিব্যাগটা ঠিক আছে কিনা। এই তার এক অদ্ভুত ভয়। সবসময় তার মনে হয় তার মানিব্যাগটা হারিয়ে গেছে। সবসময় এই এক আতঙ্কের মধ্যে থাকে, বোধহয় তার মানিব্যাগটা হারিয়ে গেছে। আকাশ একটু পরিষ্কার হয়েছে। সকালে সেই মিয়নোভাবটা আর নেই। রাস্তায় দু একজনকে দেখা যাচ্ছে, একটা দুটো গাড়িও চলছে। না, এখানে বেশিক্ষণ বসে থাকা যাবে না। বলা যায় না, অনামিকা হয়তো ঘুম থেকে উঠে তার ঘরে চলে আসবে। আর এসে যদি দেখে সে নেই, তাহলে খুব বিচলিত হবে, খুব ভয় পেয়ে যাবে। ডাক্তার কৌশিককে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বে তাকে খুঁজতে। সেটা খুব লজ্জার হবে। না, তাহলে ওঠা যাক, স্টেশনের দিকে যাওয়া যাক। লোনামালা স্টেশন থেকে সোজা পুনা যাওয়া যায় এটা তার জানা আছে। নাকি সে হোটেলেই ফিরে যাবে? তাকে দেখতে না পেলে অনামিকা খুব নার্ভাস হয়ে পড়বে। যে অনামিকা তার জন্য এত করলো, তাকে কি আঘাত দেওয়া উচিত? যেদিন থেকে অনামিকার সঙ্গে তার পরিচয় হয়েছে, সেদিন থেকে অনামিকা তাকে কত উৎসাহ দিয়েছে, কত কিছু শিখিয়েছে। তাকে একটা নতুন জগতের সন্ধান দিয়েছে, এক নয়া দড় এনে দিয়েছে তার জীবনে। ছোট ছোট ঘৃণা, দেশ, করুণা, কি করে উপেক্ষা করতে হয় শিখিয়েছে তাকে। কি করে বড় করে ভাবতে হয় সেটা শিখিয়েছে। তাকে জামা কিনে দিয়েছে, কলম উপহার দিয়েছে, দরকারে তাকে টাকা ধার দিয়েছে। এমনকি একদিন আদর করে চুমুও খেয়েছে। তাকে না বলে এভাবে পালিয়ে যাওয়া তার কি ঠিক হচ্ছে? রৌদ্র একবার ভাবল, সে কেন এমনটি করছে সেটা একটু তলিয়ে দেখা দরকার। হঠাৎ অনামিকার উপর তার রাগ হয়ে গেল। কিন্তু কেন? সে কি ডাক্তার কৌশিককে দেখে? অনামিকা ডাক্তার কৌশিককে বিয়ে করছে বলে, বা তার একজন ফিয়ান্সে আছে, একজন বয়ফ্রেন্ড আছে, বলেনি বলে? কিন্তু অনামিকা তো তাকে কোনোদিন বলেনি যে সে তাকে বিয়ে করবে। তাহলে কি রৌদ্র ভেবে নিয়েছিল অনামিকা তাকে বিয়ে করবে? বিয়ে করার পর এদেশ ছেড়ে অন্য এক দেশে চলে যাবে। রৌদ্র ছবি আঁকবে, ফিল্ম তৈরি করবে, আর অনামিকা তাকে হেল্প করবে, তার পাশাপাশি থাকবে। সে কি খুব ভাবুক, তাই এই সব ৭-৫ ভেবে ফেলেছে? অনামিকাকে না বলে তার এভাবে পালিয়ে যাওয়াটা খুব বোকামি হয়ে যাবে। তার হোটেলে নিজের রুমে চলে যাওয়া উচিত। অনামিকা আর কিছুক্ষণের মধ্যে তাকে খুঁজতে আসবে। রৌদ্র ঠিক করলো সে নিজের রুমে ফিরে যাবে। সিঁড়ি ভেঙে হোটেল লবিতে পৌঁছতে পৌঁছতে তার মনে হলো আসলে সে বোধহয় অনামিকাকে হিংসে করছে। না হলে অনামিকার উপর তার এত রাগের কারণটা কি? নিজেকে অনামিকার জায়গায় বসিয়ে রৌদ্র ভাবল, তাকে যদি রৌদ্র আর ডাক্তার কৌশিকের মধ্যে বেছে নিতে বলা হতো, তাহলে সে কি ঠিক করত? নিশ্চয়ই ডাক্তার কৌশিককে। তাহলে তাছাড়া অনামিকা তো তাকে কোনোদিন বলেনি সে তাকে বিয়ে করবে, সারা জীবন তার সঙ্গে কাটাবে। কিন্তু অনামিকা তাকে গভীরভাবে ভালোবেসেছে, এমনকি তাকে কখনো কখনো আদরও করেছে। তাহলে তার ভূমিকা হলো সে অনামিকার প্রেমিক, সাজন। সে তার স্বামী হবার যোগ্য না। অনামিকার তাকে বিয়ে করে সংসার করার কোনো ইচ্ছে নেই, বা সেই ইচ্ছেটা অনামিকার কোনোদিন তৈরিই হয়নি। নিজের মধ্যে এইসব কথা চালাতে চালাতে অনেকটা হালকা বোধ করল রৌদ্র। রৌদ্রের সঙ্গে অনামিকার বিয়ে না হলেও এটা বোঝা যাচ্ছে অনামিকা তাকে ভুলবে না, কোনোদিনই ভুলবে না। আর বিয়ে হওয়ার পরও অনামিকা তাকে চিঠি লিখবে, ফোন করবে মাঝে মাঝে, আর হয়তো মাঝে মাঝে দেখাও করবে। ডাক্তার কৌশিক বসুকে লুকিয়ে তার সঙ্গে যে সম্পর্ক রাখবে, এটা এখন প্রায় নিশ্চিত। ব্যাপারটা মন্দ নয়, বেশ একটা গল্পের মশলা আছে। তার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে, এটা ভেবেই বেশ উৎফুল্ল হলো রৌদ্র। বলা যায় না, রৌদ্র যখন ছবি করবে, সিনেমা করবে, তারও অনামিকার সম্পর্কের উপর একটা ছবিও করতে পারে। নিজের ঘরের দিকে যেতে যেতেই হোটেলের এক বেয়ারা তার দিকে তাকিয়ে বলল, গুড মর্निंग साहब, 206 नंबर का मैडम धूल रही थी, 2-3 बार रिसेप्शन गई थी, आप उससे मिल लीजिएगा। যা ভেবেছিল ঠিক তাই, অনামিকা নিজেই তাকে খুঁজতে চলে এসছে। তার কি একবার অনামিকাকে ফোন করে জানানো উচিত, নাকি একবার তার রুমে গেলে হয়? কিন্তু সেটা কি ঠিক হবে? ডাক্তার কৌশিক মাইন্ড করতে পারেন। তাহলে বেয়ারাটাকে কি বলবে, যে অনামিকাকে খবর দিতে যে সে তার ঘরেই আছে?